আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার ওই আগের বারে যেটা পড়েছিলাম, যে লেখাটা পড়েছিলাম উজ্জনাম পণ্ডিত, তারই বাকি অংশটুকু পড়ব। কিন্তু সেইটা পড়ার শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাকে ফেসবুকে রিল দেখে কেউ কেউ একটা কথা জিজ্ঞাসা করেছেন, আবার হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন যে পুরোটা তো শোনা গেল না। পুরোটা শোনা রিলে সম্ভব নয়, কারণ ওখানে 90 সেকেন্ডসের বেশি থাকে না, সময় দেয় না। কাজেই আমি আপনাদের অনুরোধ করব, এই চবুতারা চ্যানেল, আমাদের যে চবুতারা চ্যানেলটা আছে, এই চ্যানেলে এসে সাবস্ক্রাইব করুন এবং পুরো বক্তব্য শুনুন। এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক বাটন টিপবেন, অন্যদের কাছে এটা আবার ফরওয়ার্ড করে দেবেন, শেয়ার করবেন। এভাবেই আপনাদের কাছে আমরা পৌঁছতে পারবো। ঠিক আছে, শুরু করছি যেখানে শেষ করেছিলাম আগের বার, তারই শেষ প্যারাগ্রাফ থেকে। আমরা যারা সারা জীবন অন্য লোকের খুঁত ধরে বেড়াই, বড়াই করে আনন্দ পাই, আমরা কত জ্ঞানী আর অন্য লোকেদের থেকে আমরা সব কিছুতে কত শ্রেয়, এটাই প্রমাণ করতে ব্যস্ত তাঁদের জন্য উজ্জনাম পণ্ডিত লিখে গেছেন জীবনের হিসাব। ব্যক্তির দম্ভ জীবন খাতার কোন পাতায় কোন সময়ে হিসাব মিলাতে গিয়ে সমস্যা ডেকে আনবে তা আমরা বুঝতে পারি না, তবু শুধুমাত্র খুঁত ধরতেই সর্বদা ব্যস্ত। মানুষের যার যা কাজ, তা আপাত দৃষ্টিতে যত ছোট্ট বলেই মনে হোক না কেন, তার কাছে সেটাই তার কাজ। জীবন ধারণের উপায় চুরি না করে সে তো কাজ করেই তার ক্ষুধা নিবৃত্ত করছে, এটা আমরা ভাবি না। তাকে যে কখনো হেয় করতে নেই, এই শিক্ষাটাই পাই আমরা এই কবিতা থেকে। নৌকা যাত্রাকালে এক শহুরে ভদ্রলোক মাঝিকে নৌকোতে চড়া ইস্তাক, যখন নৌকোতে চড়েছেন তখন থেকেই সর্বক্ষণ মাঝির প্রথাগত শিক্ষার অভাবকে অবিরাম অবজ্ঞা করে চলেছেন, তাকে হেয় প্রতিপন্ন করে চলেছেন নিছক অযাচিতভাবে। মাঝি কিন্তু কিছুই বলেনি, তাও করে চলেছেন। তো যাই হোক, তো সেই পরের অংশটা যাওয়ার আগে যে কবিতাটা বললাম জীবনের হিসাব, সেই কবিতাটা একটু পড়ে নি। অসম্ভব সুন্দর কবিতা, জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কখন ওঠে, সূর্য কেন ওঠে, বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমন আসে পাহাড় হতে নেবে। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাতি খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি
ডুবল বুঝি দুলে। মাঝি রে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি সুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। অসম্ভব সুন্দর একটা ছোট্ট কবিতা, কিন্তু এই কবিতার মধ্য দিয়ে উজ্জ্বনাম পণ্ডিত বুঝিয়ে দিয়েছেন যে যার নিজের ক্ষমতা মতো যোগ্যতা মতো চুরি না করে অসৎ উপায় অবলম্বন করে যে যার নিজের মতো কাজ করে খাচ্ছে, ক্ষুধা নিবৃত্তি করছে, তাকে ছোট করার কোনো দরকার নেই। এটাই উনি বলতে চেয়েছেন। আমাদের অহংকার দম্ভ এগুলোর কোনো দরকার নেই। যাই হোক, এবার আমার লেখাটাতে আবার ফিরে আসছি। রাজনীতির ময়দানে যদি বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি, আজকের স্তাবকতার দিনে সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। এটা আর হবে না। আগের দিনে হতো কি, এই গল্পটাতে লিখেছে যে বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি, এটা তো হতেও পারে না। কাজেই বাকিরা সব বলছে না 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 না, আপনার তো গোঁফ যায়নি, যেখানে আছে সেখানেই আছে। কিন্তু আজকালকার স্তাবকতার দিনে সেটা হবে না। কেউ বলবে না যে না আপনার গোঁফ তো যায়নি। বরং আজকের দিনে কাগজে খবর বেরোবে, হেডলাইন হবে, ছবি উঠবে, ব্রেন ওয়াশড জনগণ তাঁর গোঁফ দেখেও দেখতে পাবেন না। গোঁফ কোথায় গেল কোথায় গেল এই রবে চিৎকার জুড়ে দেবেন। একেই বলে সোশ্যাল হ্যালুসিনেশন তৈরি করা, যা অসুস্থ রাজনীতিবিদদের জন্য একান্তই দরকার। চোর ধরা কবিতাটা পড়ার সময় ছবিটা লক্ষ্য করেছেন? যতই গজরানো হোক, কি বলছে ওখানে কবিতাটাতে একটা লাইন আছে, যতই গজরানো হোক না কেন, এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি দেয়ালে, এইবার টের পাবে মুন্ডুটা বাড়ালে। কিন্তু ছবিটা যদি লক্ষ্য করেন দেখবেন, যার চুরি করার কথা তিনিও জানেন এসব লম্ফ ঝম্প সবই লোক দেখানো। ঠিক পেছনে দাঁড়িয়ে চুরি সে করেই চলেছে, ধরবে কে? ছবিটা দেখুন, যিনি রক্ষা করবেন, যিনি কি বলবো ধরবেন, তিনি তার পিছন ফিরে আছেন, তিনি দেখতে পাচ্ছেন। পাবেন কি করে? তার মুখ তো উল্টো দিকে, ইচ্ছা করেই। সো সেই আজকালকার যখন এই দুর্নীতির কথা ওঠে, চুরির কথা ওঠে, এই সমস্ত একদম মনে হয় যেন উজ্জ্বনাম পণ্ডিতের এই লেখাটার মধ্যে এগুলো তিনি অনেক আগেই বলে গেছেন, এই ধরনের কি বলবো অবস্থার কথা। ভালো রে ভালো কবিতাটা পড়লে মনে হয় আসলে আমরা এককভাবে সকলেই ভালো, পরস্পরের দৃষ্টিতে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষার নিরিখে সবটাই আপেক্ষিক। তবে সব কিছু ভালোর পরে আমার আমিতে এসে সেই পাউরুটি আর ঝোলা গুড় আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়, তাই সেটাই সবচেয়ে ভালো। গল্প বলা কবিতাটি পড়লেই আমার মনে হয় অসুস্থ রাজনীতিকরা যখন কথা নেই বার্তা নেই একটা আলটপকা প্রশ্ন তুলে দেয়, অযথা বিতর্ক বাঁধিয়ে দেয় ঘোলা জলে মাছ ধরবার জন্য, তখন আমাদের পরিস্থিতি যেরকম হয় অনেকটা এরকমই এখানে বলা হয়েছে। পেটে কিল দিয়ে হলেও আঙুল চুষতে চুষতে সমস্যা সমাধান করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। বিরোধী পক্ষের সঙ্গে তর্ক করতে না পারলে উজ্জ্বনাম পণ্ডিত তো বলেই গেছেন কি করতে হবে। ধরব ঠেসে টুটির পরে, পিটব তোমার মুন্ডু ধরে, কথার পরে কথা, কথার পরে কেবল কথা, এখন বাপু পালাও কোথা। বিরোধী রাজনীতিতে যদি আপনি বিরোধী হন তাহলে আপনার এই অবস্থাই হবে। উজ্জ্বনাম পণ্ডিত তাই বলে গেছেন। রাজনীতির 5 বছরের প্রথম 3-4 বছর আমরা সকলে নারদ ভূমিকায় থাকি। হ্যাঁ রে, তুই নাকি সাদাকে বলেছিলি লাল, আর যে বছর নির্বাচন আসে সে বছরও আমরা নারদ
খেলা খেলি। হা হা, রাগ করো না, কি করতে চাও তাই বলো না। মানে কোয়ালিশন করতে হবে, তো তার আগে আসতে হবে নারদ নারদ হলেও একটু কোয়ালিশন করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যিই বটে, আমি তো চাটচটিনি মোটেই, মিথ্যে কেন লড়তে যাবি। একটু পড়াটা ভালো হলো না, আর একবার পড়ছি। কথা ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। মানে কোয়ালিশন করতে হবে, সেটাই বলছে। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই, মিথ্যে কেন লড়তে যাবি। ভেরি ভেরি সরি, মশলা খাবি। শেক হ্যান্ড আর দাদা বল, সব শোধবোধ, ঘরে চল, ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ডু, গুড নাইট। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। সমাজে যারা অনিয়ম বেনিয়মে ক্ষমতাবান আর সেই দম্ভে বেহুঁশ, তাদের জন্য বোধহয় এই উজ্জ্বনাম পণ্ডিত লিখে গেছেন ভয় পেও না কবিতাটি। এটা, এবং এক্ষেত্রে এটি অত্যন্ত প্রযোজ্য। তাদের দরকারে, তাদের কাজ হাসিল করার জন্য গদগদভাবে তারা আমাকে বলবে, ভয় পেও না, ভয় পেও না, সত্যি বলছি তোমায় আমি মারব না। পুরো কবিতাটা পড়তে থাকুন, তারপর কিভাবে কবিতাটা চেঞ্জ হচ্ছে পড়তে থাকুন। কিন্তু আমার মতো, মানে আমার মত যদি তাদের সঙ্গে না মেলে, কিছুতেই আমার মত তাদের সঙ্গে না মেলে, আমার যদি শির দ্বারা বলে কোনো বস্তু থাকে আর তা সোজা করে দাঁড়ায়, তখনই এদের মূর্তি পাল্টে যাবে। আর তখন এই কবিতারই শেষ দুটি লাইন প্রযোজ্য হবে। পড়ে দেখুন। তারা বলবে, অভয় দিচ্ছি, শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। এটাকে পড়তে হবে আমার সব পার্টির দল বল আর কি। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, ধরেন দল বলের কথা বলছি, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। আর খুড়োর কল যে কবিতাটি উজ্জ্বনাম পণ্ডিত লিখে গেছেন, সেটি আমার কাছে আরেকটি অত্যন্ত মজার কবিতা। এখানে চণ্ডীদাস হলো জনগণ, আর মুখের সামনে ঝোলানো খাবার হলো রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি, যেটা প্রতিবার নির্বাচনের আগে দেওয়া হয়। যেটা বলছিলাম, খুড়োর কল হচ্ছে আমার সবচেয়ে খুব মজার লাগে নির্বাচন এলেই বিশেষ করে। চণ্ডীদাস হলো জনগণ, আর মুখের সামনে ঝোলানো খাবার হলো রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি। দেখেছি নিশ্চয়ই ছবিটা। মুখের সঙ্গে একটা লম্বা একটা লাঠি আছে, সেই লাঠির গোড়ায় রাখা আছে রাজনৈতিক প্রতিশ্রুতি। আপনি দৌড়াবেন ওই খাদ্যটার পেছনে, যত দৌড়বেন খাদ্যটাও তত দূরে চলে যাবে, কখনোই আপনি সেই খাদ্যটাকে পাবেন না। রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি এইভাবেই আপনার কাছে চিরকাল দূরে থেকে যাবে, কোনোদিন পাবেন না। কিন্তু তাতেই আমরা ভুলবো, তার পেছনেই দৌড়াবো, সেটাই বলতে চেয়েছে, মানে আমার ব্যাখ্যা। আর খুড়োর কল হলো সবচেয়ে মজার। চণ্ডীদাস হলো জনগণ, আর মুখের সামনে ঝোলানো খাবার হলো রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি। এবারে উজ্জ্বনাম পণ্ডিত কি লিখছেন পড়ুন। এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁশ রবে না, চলবো কেবল ধেয়ে। পেটে ভাত নেই, চাকরি নেই, স্বাস্থ্য নেই, বাসস্থান নেই, মাথায় ছাদ নেই, কোনো দরকার নেই, কারণ আমরা এইভাবেই ভুলবো, এইভাবেই চলতে থাকবো, কারণ সামনে আছে অজস্র রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি কোনোদিন বাস্তবায়িত হবে না, মিলবে না। এরকম অনেক কথা বলা যায়। তবে যিনি এই সব লিখেছেন তাঁর ছদ্মনাম ছিল উজ্জ্বনাম পণ্ডিত। এতক্ষণে বুঝেই গেছেন কবিতাগুলো যেহেতু বলছি, তবু শেষ করেছি এইভাবে। এরকম অনেক কথা বলা যায়, আরও অনেক কবিতা, সবগুলো নিয়েই নানা রকম ব্যাখ্যা করা যায়, আমার মতো করে, আপনার মতো করে। তবে যিনি এই সব লিখেছেন তার ছদ্মনাম ছিল উজ্জ্বনাম পণ্ডিত। সুকুমার রায়ের তিরোধান দিবস এই 10ই সেপ্টেম্বর, তাঁর প্রতি সম্মান রেখে সব কবিতার প্রাসঙ্গিক মূল্যায়ন না করে, মানে তার প্রতি সম্মান রেখে, কার প্রতি? উজ্জ্বনাম পণ্ডিতের প্রতি সম্মান রেখে তাঁর সব কবিতার প্রাসঙ্গিক মূল্যায়ন না করে উজ্জ্ব রাখাই শ্রেয়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে আরেকদিন আসবো আমারই কোনো একটা লেখা বা অন্য কিছু নিয়ে। ততদিন
আপনাদের শুভেচ্ছা জানাই। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে।